ওকে, সবাই দেখতে পাচ্ছ ক্লাস 9 হায়ার ম্যাথমেটিক্স ক্লাস চ্যাপ্টার 1 লেকচার 2। আমাদের টপিক ছিল সেট। তো আমরা আগের দিন সেট সম্পর্কে অল্প একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা সেটের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকে প্রথম যে বিষয়টা হবে সেটা হচ্ছে উপসেট। সবাই লিখবা খাতায়। হ্যাঁ, প্রথম যেটা হবে সেটা হচ্ছে উপসেট। উপসেট বলতে আমরা কি বুঝি? আচ্ছা, উপসেটের ইংলিশ হচ্ছে তোমার সাবসেট। সাবসেট আমি আগের দিন বলেছিলাম যে প্রত্যেকটা টপিকই বাংলা এবং ইংলিশ দুইটাই শিখে রাখবা, কাজে লাগবে। তাহলে উপসেটের ইংলিশ হচ্ছে সাবসেট। ওকে, এখন তাহলে উপসেট ব্যাপারটা আমরা কিভাবে বুঝাবো দেখো, একটা একটা উদাহরণের সাহায্যে বোঝালেই তোমরা বুঝতে পারবা। মনে করো, আচ্ছা আর একটা কথা বলি, উপসেটকে প্রকাশ করা হয় কিভাবে দেখো, এই যে এই সিম্বলটা দিয়ে, দেখো এই সিম্বলটা দিয়ে এখানে একটা ইকুয়াল দেওয়া হয়, এই সিম্বলটা দিয়ে এখানে একটা ইকুয়াল দেওয়া হয়। তো এই সিম্বলটা দিয়ে উপসেট প্রকাশ করা হয়। এখন উপসেট আমরা কি জিনিস বা কিভাবে বুঝবো সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। ওকে, উপসেটটা আমরা এভাবে বুঝবো। মনে করো যে এ সেট, এ একটা সেট আছে। মনে করো এ সেটের উপাদান 3 and 5। এ সেটের উপাদান মনে করো 3 আর 5। দুইজন আবারও ওয়েটিং এ অ্যাডমিট দিতে গেলে অনেক সময় লেগে যায়। ওকে, তাহলে এ যদি 3 এবং 5 হয়, মনে করো বি আরো একটা সেট, বি আরো একটা সেট মনে করো সেখানে আছে 2 3 4 5। বিতে আছে মনে করো 2 3 4 5। তাহলে আমি একই সাথে আমি আরো একটা উদাহরণ দিয়ে দিই। মনে করো সি আর একটা সেট, যেখানে হয়তো বা আছে 1 এবং 2, 1 এবং 2 আছে। ব্যাস, এখন আমরা এটার সাহায্যে বোঝার চেষ্টা করব যে আসলে উপসেটটা কি জিনিস। ওকে, এখন দেখো, যখন তুমি দেখবা যে কোনো একটি সেটের প্রত্যেকটি উপাদান অন্য একটি সেটের মধ্যে আছে, কোনো একটি সেটের প্রত্যেকটি উপাদান অন্য আরেকটি সেটের মধ্যে আছে। যেমন দেখো এই সেটের উপাদান 3 এবং 5। দেখতে পাচ্ছি 3 এবং 5 দুইজনই এই বি সেটের মধ্যে আছে। তাহলে এই মুহূর্তে আমরা এই এ সেটকে বলবো বি সেটের উপসেট। কিভাবে লিখবো? এ সাবসেট অফ বি। সবাই দেখো আমি লিখেছি এ সাবসেট অফ বি। আমরা আগেই বলেছিলাম উপসেট বা সাবসেটকে প্রকাশ করা হয় এভাবে। তাহলে তাহলে উপসেট ব্যাপারটা তাহলে আমরা কি বুঝতে পারলাম? কোনো একটা সেটের প্রত্যেকটি উপাদান যদি অন্য কোনো সেটের মধ্যে থাকে, তখন ওই যে সেই ছোট সেটটাকে বলা হবে বড় সেটটার উপসেট বলা হবে। আচ্ছা, মনে করো উপসেট না, কিরকম? উপসেট না এরকম একটা বলি, উপসেট মনে করো না। দেখো এই যে আমার সি সেটটা, সিতে লেখা আছে 1, 2, কিন্তু খেয়াল করো বিতে আছে 2 3 4 5। দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই উপাদান 2টা কিন্তু এখানে আছে, কিন্তু দেখো উপাদান 1 কিন্তু এর মধ্যে নাই, উপাদান 1টা এর মধ্যে নাই। তাহলে সি কে কিন্তু আমরা উপসেট বলতে পারবো না, যেহেতু সি এর সমস্ত উপাদান এই বি এর মধ্যে নাই। তার উপসেট হতে গেলে কিন্তু সমস্ত উপাদান ওইটার মধ্যে থাকতে হবে। সি এর সমস্ত উপাদান এর মধ্যে নাই, তাহলে আমরা সি কে উপসেট বলবো না। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? সি, প্রথমে আমরা সাবসেট লিখবো, এই যে সাবসেট লিখবো, লিখে পরে আবার সাবসেটটা কেটে দিব, পরে আবার এই যে সাবসেটটা কেটে দিব। বি এর সাবসেট নয়, সি বি এর সাবসেট নয়। আমি তো অ্যাডমিট দিতে দিতে অবস্থা খারাপ। অর্থাৎ সাবসেট বড়টার হবে বলতে কি, হ্যাঁ বলতেছি দেখো। ওকে, দেখো সাবসেট হতে গেলে কিন্তু মূল যে ব্যাপারটা, হ্যাঁ সেই ব্যাপারটা কিন্তু যে এমন সেট আমার দরকার যেই সেটের মধ্যে বাকি উপাদানগুলি আছে। যেমন এ সেটের প্রত্যেকটি উপাদান যদি এর মধ্যে না থাকতো, তাহলে তো আমরা আর সাবসেট বলতে পারতাম না। আচ্ছা,
ঠিক আছে, আমরা তাহলে এবার এই দুইটা কম্পেয়ার করি, এর সাথে কম্পেয়ার করি, সি কম্পেয়ার করি। হ্যাঁ, এর সাথে সি কম্পেয়ার করি। দেখো তো, এ সেটের প্রত্যেকটি উপাদান সি এর মধ্যে নাই। প্রত্যেকটি তো দূরে থাক, একটাও নাই। আবার দেখো, সি সেটের প্রত্যেকটি উপাদান এর মধ্যে নাই। সে একই কথাই বলবো যে প্রত্যেকটি তো দূরে থাক, একটা উপাদানও কিন্তু এর মধ্যে নাই। তাহলে আমরা এখন যদি এ আর সি কম্পেয়ার করি, কি লিখতে পারি? এ সি এর সাবসেট, এ সি এর সাবসেট নয়। অনুরূপভাবে আমরা কিন্তু আবারও দেখলাম সি এ এর সাবসেট নয়। তার মানে সাবসেট যে শুধু বড়টার হবে এরকম না, তুমি যে কোনো সময় যে কোনো সেটের সাথে কম্পেয়ার করতে পারো। হ্যাঁ, তুমি যে কোনো সেটের সাথে কম্পেয়ার করতে পারো, তুলনা করতে পারো। এখন তুলনা করে তুমি দেখবা যে যে এই সেটের সমস্ত উপাদান ওর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে সাবসেট, না থাকলে সাবসেট না। যেমন তুমি বি কে তুলনা করো এর সাথে, মনে করো বি কে তুলনা করো এর সাথে, দেখতে পাচ্ছি বি সেটের সমস্ত উপাদান এর মধ্যে নাই। বি সেটের সমস্ত উপাদান কিন্তু এর মধ্যে নাই। তার মানে বি কে বলতে পারি বি এ এর সাবসেট নয়। তার মানে আমরা যে কোনো সেটের সাথে যে কোনো সেটের তুলনা করতে পারি আমরা চাইলে। কেউ কেউ সাবসেট হবে, কেউ কেউ সাবসেট হবে না। ওকে, তাহলে আমরা সাবসেট বা উপসেট ব্যাপারটা বুঝতে পারলাম। ওকে, এখন এই সাবসেট বা উপসেটের ক্ষেত্রে আহ, আরো কিছু আপডেট আছে। সে আপডেটটা হচ্ছে, হ্যাঁ বলো। ওকে ঠিক আছে, আমি তাহলে ওইটা নিয়ে কথা বলি এখন। ওকে, তাহলে হ্যাঁ, ও যে কোশ্চেনটা করলো যে নিচে যে একটা ইকুয়াল চিহ্ন দেখা যাচ্ছে, এই ইকুয়াল চিহ্ন যদি না থাকে, শুধুমাত্র যদি শুধুমাত্র যদি এই চিহ্নটা থাকে, তখন সেটা কি বোঝাবে? হ্যাঁ, এটা ছিল ওর কোশ্চেন। তাহলে সবাই খেয়াল করো, নতুন আরেকটা টপিক যার নাম প্রকৃত উপসেট। এইটার মধ্যে তোমার কোশ্চেনের আনসারটা আসবে, প্রকৃত উপসেট। এই টপিকটার মধ্যে তোমার কোশ্চেনের আনসারটা আসবে প্রকৃত উপসেট, যার ইংলিশটা হচ্ছে প্রপার সাবসেট। হ্যাঁ, প্রপার সাবসেট যার ইংলিশ। তাহলে প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট ব্যাপারটা কিরকম হবে আসলে? ব্যাপারটা হচ্ছে, মনে করো একটা সেট এ, আমি অবশ্য আগেরটা দিয়ে বলতে পারতাম, তারপর নতুন একটা উদাহরণ দেই। একটা সেট এ দিলাম 1 2, আর একটা সেট বি একটু বড় করেই দেই 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, যেহেতু এটা বেশি দিয়ে ফেললাম, আচ্ছা আরেকটা সেট আমি সি দেই, একটু বড় দিয়ে ফেলছি, তারপর আমাকে সেই বড় লিখতে হচ্ছে 1 2 3 4, আবারও দেই 1 2 3 4, আবারও দিলাম নতুন একটা সেট সি। ওকে, তাহলে আমি এটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি যে যদি এখানে ইকুয়াল চিহ্ন না থাকে তখন সেটা কি বোঝাবে। ওকে, দেখো সবাই, প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয় ওই চিহ্ন দিয়ে, যে চিহ্নটা ও বলল। এই যে, অর্থাৎ নরমালি উপসেটকে প্রকাশ করা হয় এই চিহ্ন দিয়ে, সাধারণত উপসেটকে প্রকাশ করা হয় এই চিহ্ন দিয়ে, অর্থাৎ ইকুয়াল সহ। আর প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয় ইকুয়াল ছাড়া। ইকুয়াল ছাড়া প্রকাশ করা হয় প্রকৃত উপসেটটা। ওকে, প্রকৃত উপসেটটা হচ্ছে যে যদি কোনো সেট অন্য সেটের উপসেট হয় এবং যদি তারা সমান না হয়। দেখো এ এবং বি, এ এবং বি এর মধ্যে কম্পেয়ার করো, দেখতে পাচ্ছি এর সমস্ত উপাদান বি এর মধ্যে আছে, বরং বি তে আরো বেশি আছে। তার মানে এ আর বি সমান না। সমান যদি না হয় তখন বলা হয় প্রকৃত উপসেট, এবং প্রকৃত উপসেট বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়। এখন তুমি বি আর সি চিন্তা করো, বি চিন্তা করো আর সি চিন্তা করো। সবাই দেখো, বি এর সমস্ত উপাদান দেখো সি এর মধ্যে আছে, বি এর সমস্ত উপাদান সি এর মধ্যে আছে। তাহলে কি আমরা নিশ্চয়ই বলতে পারি বি সাবসেট অফ সি। বাট খেয়াল করো তো, এটা কি প্রকৃত উপসেট বলা যাবে? এটা প্রকৃত উপসেট বলা যাবে না। তার কারণ এই সেট আর এই সেট সমান। অর্থাৎ প্রকৃত উপসেট আমরা কখন বলবো? যখন দেখব যে সত্যিকার অর্থে এই সেটের চেয়ে অন্য সেটে আরো বেশি আছে। যখন দুইটা সেটের মধ্যে একে অপরের সাবসেট, কিন্তু একজন থেকে আরেকজনের উপাদান আরো বেশি, ওই সময় বলা হবে প্রকৃত উপসেট। তখন এই চিহ্ন ব্যবহার করা হয় প্রকৃত উপসেট বোঝাতে।
আর যখন দেখা যায় একটা সেটের সমস্ত উপাদান আরেকটা সেটের মধ্যে আছে ঠিকই, কিন্তু কোনো উপাদান বেশি নাই, এই যে না, তখন এটা প্রকৃত হবে না। তখন তুমি এখানে একটা এই যে ইকুয়াল দিয়ে দিবা, এই যে ইকুয়াল, তখন তুমি একটা ইকুয়াল দিয়ে দিবা। এক্স্যাক্টলি, তুমি ঠিক কথা বলেছো। দ্বিতীয় উদাহরণটা শুধুমাত্র উপসেট, আর প্রথম উদাহরণটা জেনুইনলি প্রকৃত উপসেট। এই হচ্ছে মূল পার্থক্য। ওকে, শোনো, ব্যাপারটা হচ্ছে যে সত্যিকার অর্থে কিন্তু এই এ কিন্তু বি এর প্রকৃত উপসেট। সুতরাং যদি কেউ এই পজিশনে, হ্যাঁ, এই পজিশনে যদি কেউ এই ইকুয়াল চিহ্নটা বাদ দিয়ে শুধুমাত্র এই চিহ্ন দিয়ে দিতা, তাহলে কিন্তু বিষয়টা ঠিক ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে যখন আমি শুধুমাত্র উপসেট বোঝাচ্ছি, অর্থাৎ উপসেট যখন ছিল তখন মনে করো যে প্রকৃত উপসেট তখন আসেনি, হ্যাঁ, মনে করো যখন উপসেট আমি বুঝাচ্ছি, মনে করো তখন প্রকৃত উপসেটটা আসেনি। তার মানে উপসেট কত রকম হতে পারে? উপসেট তুমি একটা থেকে আরেকটা বেশিও থাকতে পারে, আবার মাঝে মাঝে সমানও থাকতে পারে। এই কারণে উপসেটের চিহ্নটা প্রাথমিকভাবে এরকম কেন, যে মাঝে মাঝে একটা থেকে আরেকটা বড়ও থাকতে পারে, আবার মাঝে মাঝে কিন্তু সমান সমানও হয়ে যেতে পারে। এই কারণে উপসেটের চিহ্নটা প্রাথমিকভাবে এরকম, যে কম বেশিও হতে পারে আবার সমানও হতে পারে। সুতরাং যখন আমরা নর্মালি উপসেট বোঝাচ্ছি তখন আসলে আমরা এই চিহ্নগুলো ব্যবহার করে থাকি। কিন্তু যখন আরেকটু চলে যাচ্ছে, আপডেটে চলে যাচ্ছে, হ্যাঁ, আরেকটু আপগ্রেড, দেখো আরেকটু আপডেট কি হলো। ওকে, হ্যাঁ বলো। মানে অমিল মানে একদম মিলবে না। ওকে, যদি না মেলে তাহলে তো সেটা উপসেটই হবে না। চিন্তা করো তো ব্যাপারটা, তাই না? মনে করো যে যে আচ্ছা আমি তাহলে আরেকটা দিই, ডি দেই, ডি। ডি মনে করো কার সাথে মেলাবো? বির সাথে মেল, হ্যাঁ, বি এর সাথে। মনে করো ডি তে আছে 0 এবং 5। আচ্ছা ঠিক আছে, 2 আছে, 2, 0, 5, 2। এখন দেখো ডি তে আছে 0, 5, 2। দেখতে পাচ্ছি 0, 5 বি এর মধ্যে নাই, 2টা বি এর মধ্যে আছে। তা আমরা কি জানি উপসেট হতে গেলে কি হতে হয়? প্রত্যেকটি উপাদান কিন্তু এর মধ্যে থাকতে হবে। যেহেতু নাই, তাহলে এখন তো, হ্যাঁ, তার মানে তার মানে এখন কিন্তু সাবসিডি নয় যে ডি, এ দেখো ডি উপসেট নয়। কার উপসেট নয়? বি এর। তার মানে উপসেট যদি নাই হয় তাহলে তো আর প্রকৃত উপসেটের কোনো প্রশ্নই আসে না। ওকে, যদি উপাদানগুলি যদি নাই মেলে তাহলে তো সে উপসেটই নয়। আর উপসেট যদি নাই হয় তাহলে তো আর প্রকৃত উপসেট আসতেছেই না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে উপসেট তো আগে হতে হবে, অর্থাৎ অর্থাৎ সব উপাদান অবশ্যই মিলতে হবে। তারপর আমরা দেখব যে একটু বেশি আছে কিনা। যদি একটু বেশি থাকে তাহলে ওটা প্রকৃত। আর যদি দেখা যায় যে না, বেশি কিছু নাই, তাহলে সমান সমান, তাহলে সেটা একদম জেনুইনলি উপসেট। ওকে, তাহলে আমরা যেটা বললাম যে প্রাথমিকভাবে উপসেটের চিহ্ন এভাবে দেওয়া হয় প্রাথমিকভাবে, যেহেতু সমানও হতে পারে আবার বড় ছোট হতে পারে। কিন্তু পরবর্তীতে আবার একটু আপডেট হয়ে গেল কি, যে প্রকৃত উপসেট যখন হবে তখন শুধুমাত্র এটা, আর যখন সমানও হতে পারে তখন আবার এটা। ওকে, এখন দেখো আরেকটু আপগ্রেড। এখন দেখবা তুমি আরেকটু আপগ্রেড, সেটা হচ্ছে তোমার সেটের সমতা। সবাই লিখে নাও, সেটের সমতা। এগুলো কি, যে প্রাথমিকভাবে একটা ধারণা দেওয়া হয়, তারপরে ওইটাকে ধীরে ধীরে আরো আপগ্রেড করা হচ্ছে। সেটের সমতা। ওকে, ইকুয়ালিটি অফ এ সেট, আমি আর লিখলাম না ইংলিশটা, তোমরা বই খুললে সবই পাবা। ওকে, সেটের সমতা হচ্ছে, আমি দুইটা উদাহরণ দিই। মনে করো একটা সেট এ তে লেখা আছে 1, 2, 3, 4। অন্য সেট বি তে লেখা আছে 1, 2 লেখা আছে 2 বার, 3 লেখা আছে 3 বার, 4 লেখা আছে 1 বার। একটা সেট লেখা আছে এ আর একটা সেট লেখা আছে বি। হয়তোবা একই উপাদান একটু বেশি কম লেখা আছে। এখন দেখো, সেটের একটা নিয়ম আছে। সেটের একটা নিয়ম হচ্ছে যে সেটে কখনো একই উপাদান একই উপাদান একবারের বেশি লেখা হয় না। সবাই খেয়াল করো, সেটে কখনো একই উপাদান একবারের বেশি লেখা হয় না। সেটে কখনো একই উপাদান একবারের বেশি সাধারণত লেখা হয় না। সুতরাং এই সেটটার অ্যাকচুয়াল ফরম্যাটটা কিরকম?
এই সেটটার অ্যাকচুয়াল ফরম্যাটটা হচ্ছে একটা উপাদান 1, 2 দুইবার আছে, দুইবার লেখা হবে না, একবারই লেখা হবে। 3 তিনবার থাক, কোনো সমস্যা নেই, তুমি লিখবে একবার। অর্থাৎ সেটের নিয়ম হচ্ছে সেটে একই উপাদান একবারই লেখা হয়, একবারে বেশি থাকলেও সেটা লেখা হয় না। নেক্সট 4 আছে একবার, তার মানে উপরের সেট যেটা বি লিখেছিলাম তোমাকে কনফিউজ করার জন্য, আসলে কিন্তু এটার অ্যাকচুয়াল ফরম্যাটটা কিন্তু এরকম দেখতে। এখন সবাই দেখো, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এ এবং বি, দেখো উপাদান কি একই উপাদান না? একদম একই উপাদান। আচ্ছা ভালো কথা, একদম একই উপাদান। এখন দেখো তো, এখন কি বলা যায় যে এ সাবসেট অফ বি? দেখো এ, ওকে, তাহলে দেখো তো, দেখো তো এরকম কি বলা যায় বি সাবসেট অফ এ, কি বলা যায়? ওকে, ওকে, খুব ভালো। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে যেহেতু, হ্যাঁ খুব ভালো, তাহলে যেহেতু এদের উপাদান একদমই সমান, অতএব এ সাবসেট অফ বি বলা যায়, আবার বি সাবসেট অফ এ বলা যায়, যেহেতু তারা একই উপাদান। ওকে, যখন দেখা যাবে এ বি এর সাবসেট আবার বি ও এর সাবসেট, তার মানে তারা অ্যাকচুয়ালি কি? তারা অ্যাকচুয়ালি সমান ছিল। এ সমান বি ছিল বলেই কিন্তু এরকম ঘটনা ঘটলো। তাহলে সেটের সমতা আমরা কি বুঝতে পারলাম? সেটের সমতা যখন আমরা দেখতে পাবো যে দুইটা সেট প্রত্যেকেই একে অপরের উপসেট। ওকে, তাহলে দুইটা সেটের মধ্যে যদি এ যদি বি এর উপসেট হয়, আবার বিও যদি এর উপসেট হয়, তখন আমরা বলতে পারবো যে তারা আসলে সমান ছিল। হ্যাঁ, তারা আসলে সমান ছিল। সুতরাং বুঝতে পারলাম সবাই যে দুইটা সেটের উপাদান যদি এক্স্যাক্টলি একই হয়ে যায় তখন তারা সমান, অথবা সেটের ভাষায় আমরা এভাবে বলতে পারি যে একে অপরের সাবসেট হলে তারা আলটিমেটলি তারা সমান হয়ে যাবে। ওকে, তাহলে এটা ছিল আমাদের সেটের সমতা। ওকে, নেক্সট, নেক্সট এবার আমি যাচ্ছি অন্য জিনিস। হ্যাঁ বলো। হ্যাঁ, সমানই হতে হবে। হ্যাঁ মানে একদম সমানই হতে হবে, আদারওয়াইজ সম্ভব না। হ্যাঁ, একদম সমানই মানে হতে হবে সমতা হতে গেলে। সমতা হতে গেলে কিন্তু একটাও কম বেশি হতে পারবে না, এক্স্যাক্টলি যা আছে এক্স্যাক্টলি তাই থাকতে হবে। ওকে, তুমি এক্স্যাক্টলি ঠিক কথা বলেছো। তুমি যে উদাহরণটা দিয়েছো ওই উদাহরণটা অনুসারে বি এর উপসেট হতো, কিন্তু এ বি এর উপসেট হতো না। তখন নিশ্চয়ই আমরা এ আর বি সমান বলতে পারতাম না। কেননা এ আর বি সমান যদি বলতে হয়, তাহলে প্রথমটাও উপসেট হতে হবে, পরেরটাও উপসেট হতে হবে। তাহলে ওর উদাহরণটা কিন্তু সবাই শুনেছো। ওর উদাহরণে কিন্তু ও কিন্তু এখানে একটা 5 দিয়ে দিয়েছে, এখানে একটা এক্সট্রা 5 দিয়ে দিয়েছে। তার মানে এক্সট্রা 5 দিলে কি হচ্ছে ব্যাপারটা? বি এর উপসেট হচ্ছে, কিন্তু এ কিন্তু বি এর উপসেট হচ্ছে না। তাহলে তখন কিন্তু আমরা সমান বলতে পারবো না। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তোমার ওই কথাও ঠিক আছে যে ওর ওই উদাহরণ অনুসারে কিন্তু বি সেটটা এ সেটের প্রকৃত উপসেটও হয়ে যাচ্ছে। যাক, তোমরা এত বেশি শিখেছো যে সব দিকে তোমরা যেতে পারতেছো, খুব ভালো। ওকে, খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট আমরা যাচ্ছি পরবর্তী টপিকে। এবার হচ্ছে তোমার ফাঁকা সেট বা এমটি সেট। হ্যাঁ, ফাঁকা সেট বা এমটি সেট, ফাঁকা সেট বা এমটি সেট। তাহলে সবাই এখন দেখার চেষ্টা করবা যে ফাঁকা সেট বা এমটি সেট ব্যাপারটা কি জিনিস। ওকে, তাহলে ফাঁকা সেট বা এমটি সেট ব্যাপারটা কি জিনিস? ব্যাপারটা হচ্ছে, আমি প্রথমে যা সহজভাবে বলে দিই, যে কোনো সেটের মধ্যে যদি কোনো উপাদান না খুঁজে পাওয়া যায়, মনে করো কোনো একটা সেট এমন দেয়া হলো যে ওই সেটের মধ্যে কোনো উপাদান খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওই সেটকে বলা হবে ফাঁকা সেট। আচ্ছা, তো আমি একটা উদাহরণ দিব, তার আগে বলি ফাঁকা সেটকে প্রকাশ করা হয় দুই ভাবে। প্রথম কথা, সেট প্রকাশ করা হয় নিশ্চয়ই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। সবাই জানি সেট প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি ভেতরে খালি রাখা হয়,
তখন তুমি তুমি বুঝে নিবা এটা ফাঁকা সেট। আমরা জানি সেট প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি তোমরা এর ভিতরে খালি রেখে দাও বা ফাঁকা রেখে দাও, তখন এটাই হচ্ছে তোমার ফাঁকা সেটের চিহ্ন। নেক্সট, আরো একভাবে প্রকাশ করা যায়, সেটা কিরকম? জিরো দিয়ে, জিরো দিয়ে এটাকে তুমি কেটে দিবা। এই যে এটাকে তুমি কেটে দিবা, জিরো দিয়ে তুমি এটাকে কেটে দিবা। দেখো জিরো দিয়ে এই চিহ্নটার নাম, শোনো, এই চিহ্নটার নাম কেউ কেউ বলে ওরি, বলে ওরি, কিন্তু আমি গুগল সার্চ করে দেখেছি, তোমরাও চাইলে সার্চ করতে পারো। আসলে ওরি নামে যে চিহ্নটা, সেই চিহ্নটা আসলে এরকম দেখতে না, একটু ভিন্ন দেখতে। আর এই চিহ্নের কোনো নাম আমি খুঁজে পেলাম না। এই চিহ্নকে তারা ইংলিশ, শোনো, হ্যাঁ শোনো, এই চিহ্নকে, এই চিহ্নকে যারা আর কি ইংলিশ যারা পড়ায়, হ্যাঁ মানে ইংলিশে যারা ম্যাথ করায়, তারা কি বলে বলি? তারা বলে জিরো, জিরো ড্যাশ, জিরো ড্যাশ। কিরকম দেখো, এ দেখো, এটা জিরো ড্যাশ কোনটা? এই যে ড্যাশ। মানে এটার আসলে অনেকে আসলে ওরি বলে থাকে, কিন্তু আমি দেখলাম পরে আসলে ওরি তো আসলে যে সিম্বলটা, ওই সিম্বলটা হয় না। সুতরাং এই সিম্বলের কোনো নাম তারা আসলে সরাসরি দিচ্ছে না, তারা জাস্ট পড়ার সময় পড়তেছে জিরো ড্যাশ অথবা সরাসরি ফাঁকা সেট। আমার পরামর্শ হচ্ছে যে তোমাদের তো খুব একটা পড়ার দরকার হবে না এটা, জাস্ট তুমি বুঝলা যে এই চিহ্ন দিয়ে ফাঁকা সেট প্রকাশ করা হয়, আবার এই চিহ্ন দিয়ে ফাঁকা সেট প্রকাশ করা হয়। আর যদি পড়তেই চাও, ঠিক আছে পড়ো, জিরো ড্যাশ পড়ো, জিরো ড্যাশ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে বিষয়টা তোমার 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 প্রশ্নটা, আহ, শোনো, ওকে তাহলে আমি একটা ফাঁকা সেটের উদাহরণ দিই। মনে করো এ একটা সেট, এ একটা সেট, যেখানে আমি লিখলাম, এভাবে লিখলাম, এক্স সাজ দ্যাট, এক্স যেন, এক্স যেন, এক্স ই ইউ জি এস সি, ই ইউ জি এস সি এর তিনজন, তিনজন ছাত্র সংখ্যা, তিনজন ছাত্র সংখ্যা কি তোমরা ছাত্রী হবে? শোনো, এখানে তুমি যদি ছাত্রী দিয়ে দাও, তাহলে তো আমাকে তিনজন ছাত্রীর নাম বলতে হবে, তাই না? কি জানি, ওয়ারিশা, তারপরে ভুলে গেলাম, সব ভুলে গেছি, দেখছো? এই হচ্ছে অবস্থা। ওকে দেখো, বিষয়টা হচ্ছে যে যদি আমি এখানে ছাত্রী দেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমি উপাদান পাচ্ছি, কিন্তু আমি যে উদাহরণটা দিচ্ছি সেই উদাহরণটা কি দেখো তো, ফাঁকা সেট না? ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট যদি হতে হয় তাহলে তো উপাদান থাকবে না। তার মানে কি, এই সেটের মধ্যে কোনো উপাদান খুঁজে পাওয়া গেল না। কেন? ইইউজিএসসি তে কোনো ছাত্র নাই। আমার কথা বুঝতে পেরেছো যারা বলতেছিলা যে ছাত্রী হবে? ওকে তাহলে ওকে খুব ভালো, তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা সেট যদি এরকম দেয়া থাকে যে কোনো উপাদান তুমি খুঁজে পাচ্ছ না, তখন ওইটাই ফাঁকা সেট হবে। ওকে, এরকম আরো অনেক কিছু, অনেক কিছু বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো। আচ্ছা, অন্য কেউ কি বললা? মানে আমি জানতে, ও আচ্ছা, ল্যাঙ্গুয়েজের মিস্টেক। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের মিস্টেক, দুঃখিত। ওকে, আমি সংখ্যাটা কেটে দিলাম, ধন্যবাদ। তোমাদের কি বাংলাও ভালো পারো? মাশাআল্লাহ, তোমরা সবাই ভালো পারো, খুব ভালো। ওকে দেখো, এখন তাহলে আমরা, হ্যাঁ হ্যাঁ, কো- কোথায় চন্দ্রমিত, ও আচ্ছা, আল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ, খুবই ভালো, সবই তো রেকর্ড হয়ে গেল, বুঝছো? আমি তো ধরা খেয়ে গেলাম, বুঝছো, সবই রেকর্ড হয়ে গেল। যাক, দেখো, এখন আবার এই ক্লাসটা আবার ইউটিউবেও যাবে, তোমরা সবাই দেখতে পাবা। ওকে, তাহলে এটা ছিল আমাদের ফাঁকা সেট, আমরা বুঝতে পারলাম। ওকে, আমরা নেক্সট চলে যাই অন্য কিছুতে। হ্যাঁ, অন্য কিছু হচ্ছে, এখন যাচ্ছি আমরা সেটের অন্তর। সবাই লিখো সেটের অন্তর, সেটের অন্তর আমরা, ও আচ্ছা,
দেখো, সেটের অন্তর, আচ্ছা যাক, সেটের অন্তর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মানে অন্তর মানে বিয়োগফল, হ্যাঁ, অন্তর মানে অ্যাকচুয়ালি আমরা জানি যে বিয়োগফল। তাহলে সেটের অন্তর মানে যদি বিয়োগফল হয়, তাহলে এটাকে কিভাবে প্রকাশ করা হবে এবং কি পড়া হবে এবং সেই ব্যাপারটা কি রকম খেয়াল করো। দেখো, মনে করো একটা সেট এ, তুমি এখান থেকে বি সেটটা বিয়োগ করবা। আমরা কি বললাম, অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল। তাহলে তুমি একটা সেট এ, মনে করো তুমি আরেকটা সেট বি থেকে বিয়োগ করবা। ওকে, তাহলে এটাকে লেখা হয় কিভাবে দেখো, এই যে এইভাবে দাগ দিয়ে লেখা হয়। আচ্ছা, অথবা, হ্যাঁ বলতেছি, অথবা, অথবা বা দিয়ে এ মাইনাস বি লেখা হয়। আর এটাকে কি পড়া হবে দেখো, এটাকে তুমি পড়বা এ বাদ বি, তুমি পড়বা এ বাদ বি। অর্থাৎ এই চিহ্নটা, এই চিহ্ন তো একটা স্ল্যাশ, তাই না, স্ল্যাশ না, স্ল্যাশ তোমরা ওই যে কি বলে, তোমরা তো আসলে নর্মালি ব্যবহার করো না স্ল্যাশ। হ্যাঁ, ওকে, মানে ওই যে আমরা তো আসলে এই চিহ্নটা ব্যবহার করেই থাকি, হ্যাঁ, আমাদের বিভিন্ন প্রয়োজনে স্ল্যাশ। এই তোমরা কিন্তু যে অবস্থা, মানে এক, ওকে সবাই দেখো, সবাই দেখো, অনলি থ্রি থাকবে, অনলি থ্রি থাকবে। ওকে, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো যে কেন অনলি থ্রি থাকবে, সবাই একটু খেয়াল করো। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি কিন্তু এই এ থেকে বিটা বাদ দিবা, ওকে ভালো কথা, তাহলে কি দেখো, ফোর এখান থেকে বাদ দিয়ে দিলা, ফাইভ এখান থেকে বাদ দিয়ে দিলা, সিক্স বাদ দেওয়ার জন্য আসলা, কিন্তু তুমি দেখলা যে সিক্স তো এখানে নাই, সিক্স আগেই বাদ, সিক্স তো এখানে নাই, সো সিক্স তো আগেই বাদ। সুতরাং যদি এই দ্বিতীয় সেটে কোনো উপাদান বেশি থাকে, তাহলে কিন্তু ওইটা কিন্তু এখান থেকে আর বাদ দেওয়ার সুযোগ নাই, কেননা ওইটা তো এখানে নাই। কিন্তু ওইটা যে আবার এখানে ঢুকে যাবে তা কিন্তু না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এ সেট থেকে বিটা বাদ দিব, কিন্তু যেগুলো বাদ দেওয়া সম্ভব ওগুলো বাদ দিব। আর যেটা দেখতে পাচ্ছি এখানে আছে কিন্তু এখানে নাই, তার মানে ওটা তো আসলে এমনিতেই বাদ হয়ে গেছে অলরেডি। তাহলে এটা কিন্তু আবার নতুন করে কিন্তু এর মধ্যে ঢুকবে না। তাহলে দেখো, এখান থেকে আমরা একটা ব্যাপার বলতে পারি যে এ মাইনাস বি, যদি আমি একটু তালিকা পদ্ধতিতে লেখার চেষ্টা করি, মনে করো এ বাদ বি বা এ মাইনাস বি এর যে উপাদানগুলি থাকে, সরি তালিকা না, সেট গঠন, যদি আমি একটু সেট গঠন পদ্ধতিতে লেখার চেষ্টা করি, এক্স সাজ দ্যাট, অর্থাৎ এ মাইনাস বি এর মধ্যে কারা থাকে, হ্যাঁ, এ মাইনাস বি এর মধ্যে কারা থাকে অ্যাকচুয়ালি, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, তার মানে কি এক্স অবশ্যই এর উপাদান হয়। দেখো তো, এখানে যে উপাদানটা আছে সেই উপাদানটা নিশ্চয়ই এর উপাদান। ওকে, এবং ওই এক্সটা কোনো অবস্থাতেই বি এর মধ্যে থাকে না, ওই এক্সটা কোনো অবস্থাতেই বি এর মধ্যে থাকে না। দেখো তো এভাবে কি লেখা যায় সেট গঠন পদ্ধতিতে? ওকে, আমি আরেকবার বলি, খেয়াল করো সবাই, এ মাইনাস বি, আমি তো এতক্ষণ দেখালাম তালিকা পদ্ধতি, এখন মনে করো দেখাচ্ছি সেট গঠন পদ্ধতি। এ মাইনাস বি এর মধ্যে উপাদানগুলি কেমন থাকে। দেখো, এ মাইনাস বি এর উপাদান, মনে করলাম এক্স হচ্ছে তার নাম, এ মাইনাস বি এর যে উপাদান, নাম দিলাম এক্স। ওকে, তাহলে সেই এক্স কোনটা দেখো, সেই এক্স নিশ্চয়ই এটা, সেই এক্স নিশ্চয়ই এটা। এখন দেখো তো, এ মাইনাস বি এর মধ্যে যে উপাদানটা থাকে, যার নাম দিচ্ছি এক্স, সেই এক্স অ্যাকচুয়ালি কার উপাদান, সেই এক্স নিশ্চয়ই দেখো তো এর উপাদান না, সেই এক্স কি এর উপাদান না? ওকে, দেখো সেই এক্স কিন্তু এর উপাদান, বাট খেয়াল করো তো, এই এক্স কি বি এর উপাদান? বি এর কিন্তু উপাদান না, কেননা বি এর উপাদান তো আমরা আগেই বাদ দিয়ে দিছি। সুতরাং এ মাইনাস বি করার পর যে উপাদানটা পাওয়া যায়, সেই উপাদানটা কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র কার মধ্যে থাকে, শুধুমাত্র এর মধ্যে থাকে, এবং সেটা কিন্তু কোনো অবস্থায় কিন্তু বি এর মধ্যে থাকে না, কেননা বি তো আমরা আগেই বাদ দিছি। তাহলে আশা করি আমরা এই সেট গঠন পদ্ধতিটা বুঝতে পারলাম যে এ মাইনাস বি এর মধ্যে যত উপাদান থাক না কেন, তারা সবাই এ সেটের উপাদান, এবং তারা কোনো অবস্থাতে বি এর উপাদান নয়, কেননা বি তো আমরা আগেই বাদ দিয়ে দিছি। ওকে, আসলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলো। ওকে, মাইনাস করলাম ফোর ফাইভ সিক্স, দেখতে পাচ্ছি যে এদেরকে এখান থেকে মাইনাস করতে আসলাম, এসে দেখলাম এরা কেউই এখানে নাই, তাহলে এ যা ছিল তাই থাকলো। ওকে,
এ যা ছিল সেটাই থাকলো। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছি। বি তো এমনি বাদ হয়ে গেছে, তাই না? মানে আমাদের তখন সেটা তখন সেটা ফাঁকা সেট হয়ে যাবে, তখন সেটা ফাঁকা সেট হয়ে যাবে, ফাঁকা সেট সবই বাদ হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট, তখন সেটা, হ্যাঁ রাইট। আচ্ছা, 1 মিনিট তোমরা একটু অপেক্ষা করো, সবাই মিউট করো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ওকে, তাহলে সবাই খেয়াল করো। এ মাইনাস বি, যদি এ আর বি যদি এরকম থাকে তখন তুমি এ মাইনাস বি লিখলা। লেখার পর দেখতে পেলা যে বি সেটের উপাদানগুলি এখান থেকে মাইনাস করার চেষ্টা করলা। 4, 5, 6 এখান থেকে বাদ দেওয়ার জন্য তুমি আসলা। এসে তুমি দেখতেছো যে এখানে 4ও নাই, এখানে 5ও নাই, এখানে 6ও নাই। তার মানে ওই উপাদানগুলি এর থেকে আগেই বাদ হয়ে গেছে। ওই উপাদানগুলি তো এখানে নাই, তার মানে সে তো আসলে বাদ আগেই হয়ে গেছে। সুতরাং যদি তুমি এই যাকে বাদ দেওয়ার কথা তাকে তুমি যদি বাদ দিতে এসে দেখো যে তারা কেউ এখানে নাই, তাহলে অটোমেটিক্যালি বাদ হয়ে গেছে। সে এমনিতে তো এর মধ্যে নাই। তাহলে বাদ দেওয়ার কনসেপ্টটাই হচ্ছে এটা, যে যদি বাদ দেওয়া সম্ভব হয় তো বাদ দিব। আর যদি দেখি ওই উপাদানটা ওখানে আগে থেকেই নাই, তাহলে সে ধরে নিতে হবে যে ও আগে থেকে বাদ হয়ে গেছে, আমার আর বাদ দেওয়া লাগবে না। তাহলে বাদ দিতে এসে যদি দেখো যে সেখানে তারা অবস্থান করতেছে, তাহলে বাদ দিবা। আর যদি দেখো যে না, এখানে তারা অবস্থান করতেছে না, যাদেরকে বাদ দেওয়ার কথা তারা এখানে নাই, তার মানে তারা আগে থেকেই বাদ হয়ে গেছে, তাদেরকে আমার আর নতুন করে বাদ দেওয়ার দরকার নাই। তখন এই যা ছিল সেটাই থাকবে। ওকে, তাহলে এরপর আরেকজন কোশ্চেন করেছিল যে যদি এ আর বি যদি সমান হয়ে যায়, কিরকম? এ আর বি যদি সমান হয়ে যায়, এ মনে করো 1, 2, 3, বিও মনে করো 1, 2, 3। একজন কোশ্চেন করেছিল যদি এও 1, 2, 3 হয় এবং বিও যদি 1, 2, 3 হয় তখন কি হবে। ওকে, দেখো তাহলে এ মাইনাস বি, আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর উপাদান সংখ্যা সমান, একই উপাদান। এটা 1, 2, 3, এটা 1, 2, 3, সুতরাং আমরা যদি বাদ দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু তারা সবাই বাদ যাবে। আসলেই তারা সবাই বাদ যাবে, এবং বাদ যাওয়ার ফলে আর কোনো উপাদান বাকি থাকবে না। সুতরাং এখন তুমি যদি এ সেট থেকে বি সেটের এই উপাদানগুলি বাদ দিয়ে দাও, এও বাদ যাবে, ওয়ানও বাদ যাবে, টুও বাদ যাবে, থ্রিও বাদ যাবে, কোনো উপাদান বাকি থাকবে না। দেখো, কোনো উপাদান বাকি থাকবে না, একটা ফাঁকা সেট থাকবে। কোনো উপাদান বাকিই নাই, শুধু ফাঁকা সেট। তাহলে যদি একই উপাদান থাকে তখন ফাঁকা সেট। ওকে, আর একজন কোশ্চেন করেছিল তখন তাহলে আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখব। ব্যাপারটা হচ্ছে এ মাইনাস বি এর আমি যেটা সেট গঠন পদ্ধতি লিখেছি, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এই ফর্মটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম, যে এ মাইনাস বি বলতে কি বোঝানো হয়। এ মাইনাস বি এর মধ্যে উপাদান কারা কারা থাকবে? এ মাইনাস বি এর মধ্যে শুধুমাত্র ওই সমস্ত উপাদান থাকবে যারা কিনা এর অন্তর্ভুক্ত, কিন্তু তারা অবশ্যই বি এর মধ্যে নাই। শুধুমাত্র এর অন্তর্ভুক্ত, তারা অবশ্যই বি এর মধ্যে নাই। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম, তো এই স্ট্যান্ডার্ড ফর্ম অনুসারেই তো আমরা এগুলোকে বাদ দিয়েছি। সুতরাং ওইটাকে আর আলাদাভাবে তালিকা পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতিতে লেখার আর দরকার হবে না। অর্থাৎ সেট গঠন পদ্ধতি এ মাইনাস বি এর জন্য এই একটাই। সেট গঠন পদ্ধতি এ মাইনাস বি এর জন্য এই একটাই। কেননা এ মাইনাস বি এর যে অরিজিনাল মিনিং, এই যে অর্থ, সেই অর্থটা এখানে প্রকাশ পায়। এখন এই অর্থ অনুসারে তুমি এটাও মাইনাস করতেছো, এটাও মাইনাস করতেছো, এটাও মাইনাস করেছো, সবই কিন্তু করেছো এই অর্থ অনুসারে। সুতরাং বাকিদেরকে আর আলাদাভাবে সেট গঠন পদ্ধতি দরকার নাই, সবার জন্য সেট গঠন পদ্ধতি একটাই। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে দুইটি সেটের অন্তর বা বিয়োগফল বা কি করে বাদ দেয়া যাবে দুইটি সেটকে। ওকে, আমরা তাহলে এতটুকু পড়লাম সবাই। এতটুকু পড়ার পর এখন তাহলে, ওকে শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী টপিক হচ্ছে পূরক সেট, যার ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্টারি সেট। তাহলে পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট আমরা কিভাবে করব। দেখো, আমি একটা সার্বিক সেট ইউ তোমাদের জন্য লিখেছি। সার্বিক সেট ইউ 1 থেকে 6 পর্যন্ত। নেক্সট একটা এ সেট লিখেছি 1, 5, 6।
একটা বি সেট লিখেছি 2 4 6, এরা সবাই কিন্তু এই সার্বিক সেট ইউ এর সদস্য। তার মানে কি, যে এই আমাদের ইউকে বলা হচ্ছে সার্বিক সেট, আর এ সেট এবং বি সেট আমি যেটা লিখেছি এরা সবাই কিন্তু এই সার্বিক সেট ইউ এর একটা সদস্য। ওকে, তখন তাহলে পূরক সেট আমরা কিভাবে প্রকাশ করব এবং পূরক সেট মানেটা কি? সবাই তাহলে খেয়াল করো, পূরক সেটকে প্রকাশ করা হয়, মনে করো তুমি বের করবা এ সেটের পূরক সেট বের করবা। তো এ সেটের পূরক সেট এটাকে প্রকাশ করা হয় এ প্রাইম দিয়ে, এ প্রাইম, এ প্রাইম, অথবা এটাকে প্রকাশ করা হয় এ কমপ্লিমেন্ট দিয়ে, এ কমপ্লিমেন্ট। আমরা দেখতে পাচ্ছি যে পূরক সেটের ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্টারি সেট। সো এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম, এর দ্বারা পূরক সেটকে প্রকাশ করা হয়। এখন দেখো তাহলে এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট বা পূরক সেট এর মানেটা কি? এর মানেটা হচ্ছে সার্বিক সেট ইউ থেকে তুমি যদি ওই সেটটা বাদ দাও তাহলে যেটা থাকবে ওইটাই হচ্ছে ওই সেটের পূরক সেট। আবারও বলি, সার্বিক সেট ইউ থেকে তুমি যদি ওই সেটটা বাদ দাও তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে ওই সেটের পূরক সেট। তাহলে আমরা কাজ করি, আমরা সরাসরি এখান থেকে লিখে ফেলি। দেখো, ইউ নিশ্চয়ই এই পুরাটা, আর এ কোনটা? এ হচ্ছে 156। তাহলে আমরা কি করব? 156 এখান থেকে বাদ দিব। ওকে, ঠিক আছে, আমি লিখি একটু। ওকে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি এই যে ইউ সেটটা লিখলাম এবং মাইনাস দিয়ে বা বাদ দিয়ে আমি এ লিখলাম। লেখার পর নিশ্চয়ই এখন বাদ দিব। তাহলে খেয়াল করো কাদেরকে বাদ দিব? ইউ সেট থেকে 1 বাদ দিব, 5 বাদ দিব, 6 বাদ দিব। 1 বাদ, 5 বাদ, 6 বাদ। 1 5 6 যদি বাদ চলে যায় কারা থাকবে? 2 থাকবে, 3 থাকবে এবং 4 থাকবে। ঠিক অনুরূপভাবে দেখো, আমি মনে করো বের করতে চাচ্ছি বি সেটের পূরক সেট বের করতে চাচ্ছি। বি সেটের পূরক সেটকে প্রকাশ করা হয় বি প্রাইম বা বি কমপ্লিমেন্ট দিয়ে। তো ব্যাপারটা কিরকম? ইউ মাইনাস বি। ঠিক আগেরটা যেরকম ছিল এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস এ, ঠিক অনুরূপভাবে বি কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস বি। ইউ লিখলাম মাইনাস বি লিখলাম। এখন বাদ দিয়ে দিই, কি কি বাদ দিব? 2 4 6 বাদ দিব, 2 4 6 বাদ দিব। 2 4 6 যদি বাদ দেই তাহলে কারা থাকবে? 1 থাকবে, 3 থাকবে এবং 5 থাকবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট ব্যাপারটা হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিলে যেটা আসে ওইটাই হচ্ছে ওই সেটের পূরক সেট। তাহলে এখন এটাকেও আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার চেষ্টা করি। হ্যাঁ, এটাকেও আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার চেষ্টা করি যে এ প্রাইম যদি হয় বা এ কমপ্লিমেন্ট যদি হয় তাহলে তার উপাদানগুলি কেমন হয়। ওকে, তার উপাদানগুলি কেমন হয়? তার উপাদানগুলি আমি আরেকটা কাজ করতে পারি তোমাদের বোঝানোর সুবিধার্থে, যে আগেই আমি এটা না লিখে আমি লিখে দিই এ কমপ্লিমেন্ট মানে কি? ইউ বাদ এ। এ কমপ্লিমেন্ট মানে ইউ বাদ এ। এবার তোমাদের জন্য একটু সহজ হবে যে এটার সেট গঠন পদ্ধতি কিরকম হতে পারে। তাহলে আমি কি বললাম? এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট মানেই হচ্ছে ইউ থেকে এ বাদ। ওকে, সার্বিক সেট থেকে এ বাদ। ওকে, তাহলে এক্স এমন একটি উপাদান যেন তুমি নিজেই চিন্তা করো যে কেমন হতে পারে। তুমি যে কোনো একটা ধরে নাও, যে কোনো একটা মনে করো, তুমি এই যে এটা ধরে নাও, এটা ইউ মাইনাস এ। হ্যাঁ, এটা ধরে নাও। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এ কমপ্লিমেন্ট করার পর যে মানগুলি আসতেছে সেই মানগুলি সবাই এই ইউ সেটের সদস্য, কিন্তু তারা কোনো অবস্থাতেই এই এ সেটের মধ্যে নাই। কেননা এ সেট তো বাদ দিয়েই দিয়েছি। এ সেট যেহেতু বাদ দিয়েই দিয়েছি, সুতরাং বাদ দেওয়ার পর যে উপাদানগুলি আসবে সেই উপাদানগুলি নিশ্চয়ই ওই এ সেটের মধ্যে আর থাকবে না, তারা থাকবে শুধুমাত্র ইউ সেটের মধ্যে। সুতরাং আমরা এখানে বলতেই পারি যে এই কমপ্লিমেন্টারি সেটের প্রত্যেকটি উপাদান এক্স এর অবশ্যই ইউ এর সদস্য। এক্স বিলংস টু ইউ, এরা অবশ্যই ইউ এর সদস্য এবং এরা কোনো অবস্থাতেই ওই এ সেটের সদস্য না। তার কারণ তোমরা এ সেটটা তো বাদ দিয়েই দিয়েছো ইউ থেকে, তার মানে এ সেটের মধ্যে তো আসলে থাকতে পারবে না, খুবই স্বাভাবিক। তাহলে থাকবে কার মধ্যে? থাকবে হচ্ছে ইউ সেটের মধ্যে। তাহলে আমরা কিন্তু একটু আগে কিন্তু যেটা পড়েছিলাম, একটু আগের পৃষ্ঠায় আমরা যেটা পড়েছিলাম ওইটার সাথে কিন্তু এটা
পুরাপুরি মিল আছে, কারণ ওখানে কিন্তু একটা বাদ সিম্বল ছিল, ওখানেও কিন্তু মাইনাস দেওয়ার একটা ব্যাপার ছিল, আবার এখানেও মাইনাস দেওয়ার একটা ব্যাপার আছে। সুতরাং বলতেই পারি উপাদানটা প্রথমটার মধ্যে থাকবে এবং উপাদানটা পরেরটার মধ্যে থাকবে না, যেহেতু পরেরটা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আমরা যা যা পড়লাম এই জিনিসগুলো তোমাদের সামনে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে পারো। শিক্ষার্থীরা, এটা আমরা আজকে প্রথমে করেছিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু পর আমি এটাকে সরিয়ে ফেলবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়েছো। আমি আবারও সরিয়ে ফেলি। ওকে, দেখো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও একটা। আশা করি সবাই নিয়েছো। নেক্সট আমি আবারও সরিয়ে ফেলি তাহলে। দেখো সবাই এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি সবাই নিয়েছো। নেক্সট সবাই আবারও স্ক্রিনশট নেবে, আমি সরিয়ে ফেলি। ওকে, তোমরা এই অবস্থাতে আরেকটি স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমরা স্ক্রিনশট নিতে পেরেছো। আমি তাহলে আবারও সরিয়ে ফেলি। এটা ছিল আমাদের ফাইনাল পেজ। তোমরা সবাই এই ফাইনাল পেজটার স্ক্রিনশট নিয়ে নাও। ওকে শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।